আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ 11 টেস্ট 2 প্যাসেজ 1 পেজ নাম্বার 41 এটার আহ, সম্পূর্ণ বাংলা ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ করতে যাচ্ছি রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য। আমি একজনকে বললাম, চৌধুরী সাহেব, আইএলটিএস রিডিং এর ডেভেলপমেন্টটা সাধারণত একটু স্লো হয়। আপনি যদি 7 অ্যাভাব স্কোর করতে যান, অবশ্যই প্রপার মিনিং আপনাকে বুঝতে হবে। একটা সেন্টেন্স দেখেই সেটার অর্থ বোঝার সক্ষমতাটা বাড়াতে হবে। তাহলেই আপনি কেবলমাত্র 7 প্লাস স্কোর করতে পারবেন। প্রত্যেকটা কোশ্চেনের টপিক অনুযায়ী টিপস ট্রিক্স তো জানতেই হবে, পাশাপাশি অর্থের দিকেও নজর দিতে হবে 7 অ্যাভাব স্কোরের জন্য। সো সে আমাকে বললো যে ভাই, আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। সে সে আমার মানে মেইন কথার পাত্তাই দিল না। যাই হোক, আজকে আমরা হচ্ছে এটার ট্রান্সলেশন বা অনুবাদটা পড়ে ফেলি। সর্বপ্রথম আমরা হেডিংটা দেখি, হেডিং এ কি বলা আছে। হেডিং এ বলা আছে রেজিং দ্য ম্যারি রোজ। আমরা জানি না যে হোয়াট ইজ ম্যারি রোজ, বাট রেজিং দ্য ম্যারি রোজ কিছু একটাকে টেনে তোলা। দেখি সাব হেডিং এ কি বলা আছে। হাউ এ 16th সেঞ্চুরি ওয়ারশিপ, কিভাবে এই 16th সেঞ্চুরির একটা যুদ্ধ জাহাজ ওয়াস রিকভার্ড, পুনরুদ্ধার করা হয়েছিল ফ্রম দ্য সিবেট, সমুদ্র পৃষ্ঠ থেকে আহ, তোলা হয়েছিল। এই ঘটনাটা এখানে হচ্ছে বলা হবে, আমরা আন্দাজ করতে পারতেছি এই হেডিং পড়ে। তাহলে চলুন ফার্স্ট প্যারাতে কি বলা আছে। অন 19 জুলাই 1545, পরীক্ষার হলে কি করবেন দেখুন, এটা আপনার রিডিং টেস্ট। আপনাকে শুধুমাত্র মেইন আনসারটা বের করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের A to Z অর্থ, প্রমিত বাংলা উচ্চারণ, এগুলো আপনার লাগবে না। পরীক্ষার হলে 19 জুলাই 1545 এটাই আপনাকে বলতে হবে, নট নেসেসারি। আপনি পরীক্ষায় বলেন যে 19 জুলাই 1545 শেষ। ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লিটস ওয়ার এঙ্গেজড, ইংরেজ এবং হচ্ছে ফ্রেঞ্চ যে জাহাজগুলি ছিল তারা এঙ্গেজড হয়েছিল, লিপ্ত হয়েছিল ইন এ সি ব্যাটল, যুদ্ধে, অফ দ্য কোস্ট অফ সাউদার্ন ইংল্যান্ড ইন দ্য এরিয়া অফ ওয়াটার কল্ড দ্য সোলেন বিটুইন পোর্টসমাউথ অ্যান্ড দ্য আইল অফ উইট। এই যে দেখেন, আইল এটার ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল লেটার, এরপরে হচ্ছে পোর্টসমাউথ, এটার ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল। সেই সবগুলো একটা নাম। এই কঠিন নাম দেখলেই মনে হয় যে আল্লাহ, ইংরেজি কত কঠিন, আইএলটিএস কত কঠিন। অথচ এই নামগুলো যদি আমাদের বাংলাদেশের যদি কোনো নাম হইতো, ধরেন চিটাগাং, রাজশাহী, তারপরে হচ্ছে আহ পটুয়াখালী, অথবা হচ্ছে গলাচিপা, মনে হতো কত সহজ। ঠিক একই রকম ভাবে এগুলো একটা নাম। নামে কিছু যায় আসে না, শুধুমাত্র অর্থটা বোঝার চেষ্টা করবেন। যে দুটো জাহাজ, কোথাকার জাহাজ, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ, তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। কোথাকার, একটা হচ্ছে আপনার সাউদার্ন ইংল্যান্ডের সোলেন্ট নামক একটা জায়গায়, আহ, আর হচ্ছে পোর্টসমাউথ আর আইল অফ উইট, এই 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 তাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। ওকে, আর কোথায় হয়েছিল? এই এরিয়া অফ ওয়াটার, এই পানি পথে, জায়গাটার নাম হচ্ছে সোলেন্ট। ওকে, অ্যামং দ্য ইংলিশ ভেসেলস ওয়াজ এ ওয়ারশিপ বাই দ্য নেম অফ ম্যারি রোজ। তাহলে ইংলিশ ভেসেলস, ইংরেজ যে জাহাজগুলোর মধ্যে একটা যুদ্ধ জাহাজের নাম ছিল ম্যারি রোজ। বিল্ট ইন পোর্টসমাউথ সাম 35 ইয়ার্স আর্লিয়ার, পোর্টসমাউথে 35 বছর আগে নির্মিত হয়েছিল। শি হ্যাড এ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার। এই যে দেখেন, শি বলা হয়েছে এখানে, শিটা বলা হয়েছে যে মেরিরোস বা ভেসেল বা জাহাজ, ফ্লিটস, এর পরিবর্তে এটাকে শি বলা হয়েছে। যেমন ধরেন আমাদের আহ, আমাদের হচ্ছে বাংলাদেশ, এটাকে আমরা ভালোবেসে মাদার কান্ট্রি বলে থাকি। একই রকম ভাবে জাহাজকেও হচ্ছে শি বা হচ্ছে এর প্রোনাউন হিসেবে শি ব্যবহার করা হয়। সো এই জাহাজটারই হচ্ছে কি ছিল, লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ছিল, অ্যান্ড ওয়াজ এ ফেভারিট অফ কিং হেনরি 8। তো এই কিং হেনরি 8 এর খুব হচ্ছে প্রিয় ছিল এই যুদ্ধ জাহাজটা। অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভ্যারি, এখানে আসলে এই শিপের কি ঘটনা ঘটেছিল এটা হচ্ছে ভ্যারি করে, এক একজনের কাছে এক এক রকম হয়। হোয়াইল উইটনেসেস এগ্রি দ্যাট, যেখানে সাক্ষীদাতারা একমত যে শি ওয়াজ নট হিট বাই দ্য ফ্রেঞ্চ, তা সে ফ্রেঞ্চের দ্বারা এটা আঘাতপ্রাপ্ত হয়নি। সাম মেইনটেইন দ্যাট শি ওয়াজ আউটডেটেড, কেউ কেউ মনে করে যে সে সে ছিল আউটডেটেড, সেকেলে ছিল, ওভারলেডেন, ভারী বোঝা ছিল, অ্যান্ড সেলিং টু লো ইন দ্য ওয়াটার, এবং খুব কম পানিতে সে গিয়েছিল, মানে খুব বেশি যায়নি।
ধরেন এখানে আপনি একটা অর্থ বুঝতেছেন না, আউটডেটেড মানে জানেন না, ওভারলেডেড মানে জানেন না, সেলিং টু লো মানে জানেন না, বাট যদিও না জানেন তার পুরো কথাটা পড়ে একটা আইডিয়া করে নেবেন, জিস্ট বা সারমর্ম ধরে নেবেন যে এই পরের কথাটার অর্থ কি হতে পারে। কারণ পরীক্ষার হলে এটা খুবই স্বাভাবিক, বিশ্বের 100% যত মানুষ পরীক্ষা দেয় সবার কোনো না কোনো ওয়ার্ড মোস্ট প্রবাবলি যে আননোন থাকে, এটা খুবই স্বাভাবিক। তারপরেও আপনি 9 আউট অফ 9 স্কোর করতে পারেন যদি এইভাবে টিপস গুলো আপনি ব্যবহার করেন, যে আইডিয়া করে নেন যে অর্থটা কিরকম হতে পারে। ওকে, তাহলে কেউ বলতেছে যে এটা এটা ফ্রেন্সের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়নি, সাম মেইনটেইন দেন, কেউ বলতেছে যে এটা আউটডেটেড ছিল, ওভারলোডেড ভারী বোঝা ছিল, কেউ বলতেছে যে এটা পানিতে খুব বেশি নামেনি, আদার্স দ্যাট শি ওয়াজ মিস হ্যান্ডেলড বাই দ্য আনডিসিপ্লিন ক্রিউ, মানে অদক্ষ নাবিকের দ্বারা সে পরিচালিত হয়েছিল। হোয়াট ইজ আনডিসপিউটেড, মানে এগুলা কথার মধ্যে ভাই ডিসপিউট আছে বা বিতর্ক রয়েছে, কিন্তু হোয়াট ইজ আনডিসপিউটেড মানে যে কথার মধ্যে কোনো বিতর্ক নাই সেটা হলো, হাউএভার ইজ দ্য মেরিরোস স্যাঙ্ক, এই মেরিরোস ডুবে গিয়েছিল, ইন দ্য সোলেন্ট, ওই যে ভাই সোলেন্ট এই যুদ্ধে যেখানে এই যে ঝগড়াঝাটি হয়েছিল, মারামারি হয়েছিল, এই সোলেন্ট নামক একটা জায়গা, সেই সোলেন্টে সে এই মেরিরোসটা ডুবে গিয়েছিল, এই কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। টেকিং অ্যাটলিস্ট 500 মেন উইথ হার, তার সাথে নিজে তো ডুবছিলই, আবার 500 মানুষকে নিয়ে ডুবছে, জানি না তাদের ভাগ্যে কি ঘটেছিল। আফটার দ্য ব্যাটেল, যুদ্ধের পরে, অ্যাটেম্পটস ওয়ার মেড টু রিকভার দ্য শিপ, যুদ্ধের পরপরই অনেক চেষ্টা করা হয়েছিল এটা পুনরুদ্ধার করতে, বাট দিস ফেইল্ড, কিন্তু এই চেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল। এখানে দিস প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? দিস প্রোনাউনটা এই অ্যাটেম্পটস কে বোঝাচ্ছে, এই সবগুলো অ্যাটেম্পটই ব্যর্থ হয়েছিল। এরপর দেখেন সেকেন্ড প্যারাতে, দ্য মেরিনোস কেম টু রেস্ট অন দ্য সিবেড। দেখেন ইংলিশ একটা লিটারেচার, একটা সাহিত্য, একটা ভাষা, সুতরাং সবসময় সব কথার 100% ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না। মেরিনোস কেম টু রেস্ট, এখানে সে বিশ্রামে গিয়েছিল, ব্যাপারটা কিন্তু এরকম না। মেরিনোস তো ডুবেই গিয়েছিল, তার আর বিশ্রামের কি আছে? মানে সিবেডে সে যুদ্ধ শেষে সেখানে থেকে গিয়েছিল বা রয়ে গিয়েছিল। লাইং অন হার স্টারবোর্ড, স্টারবোর্ড এটা আমি নেটে সার্চ দিয়ে দেখেছি, স্টারবোর্ড মানেই রাইট সাইড, হ্যাঁ, ব্র্যাকেটে যে রাইট সাইড দেওয়া হয়েছে। লাইং অন হার স্টারবোর্ড, এই মেরি রোজের যে ডান সাইডটা, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রিজ, সো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কর্নার করে এটা লাইং বা পড়েছিল। তা হাল, হাল মানে জাহাজের খুলি বা জাহাজের যে আপনার বডি, এই যে ব্র্যাকেটে দেওয়াই আছে হালের অর্থ, দ্য বডি অফ দ্য শিপ। সো হাল মানে আমরা অনেকে না জানতেই পারি, কিন্তু ব্র্যাকেটে এটা বলাই আছে, এটার অর্থটা কি? দ্য হাল অ্যাক্টেড অ্যাজ এ ট্রাপ ফর দ্য স্যান্ড অ্যান্ড মাড ক্যারিড আউট বাই সোলেন্ট কারেন্ট, সোলেন্ট একটা জায়গার নাম, সোলেন্টের যে স্রোতের দ্বারা এটা একটা ট্রাপ বা ফাঁদ বা আটকে গিয়েছিল। কি আটকে গিয়েছিল? স্যান্ড, বালি বা ওই যে কাদা, এটার সাথে আটকে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট দ্য স্টারবোর্ড সাইড ফিল্ড র্যাপিডলি, কি দ্বারা এটা ফিল্ড হইতো বা পূর্ণ হয়ে যেত? এই যে আগের যে স্যান্ড বা এই মাঠ, কাদামাটির দ্বারা এটা ফিল আপ হয়ে যেত। লিভিং দ্য এক্সপোজড পোর্ট লেফট সাইড টু ইরোডেড বাই মেরিন অর্গানিজমস অ্যান্ড মেকানিক্যাল ডিগ্রেডেশন। সো মেরিন অর্গানিজমস মানে সামুদ্রিক জীব যেগুলো ছিল, সেগুলো দ্বারা এটা ভরে গিয়েছিল। সামুদ্রিক জীব, মেরিন অর্গানিজমস, অ্যান্ড মেকানিক্যাল ডিগ্রেডেশন, এগুলো দ্বারা হচ্ছে আপনার এই লিভিং মানে এটাতে থেকে গিয়েছিল বা ওটাতে রয়ে গিয়েছিল। এটা মূল অর্থ। বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ র্যাঙ্ক, যেভাবে এই শিপটা হচ্ছে স্যাঙ্ক হয়েছিল বা ডুবে গিয়েছিল, নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সারভাইভড ইনট্যাক্ট, অর্ধেকের মতো জায়গা প্রায় ইনট্যাক্ট, অক্ষত রয়েছিল, মানে কিছু হয় নাই আর কি। কারণ এটা যেভাবে বাঁকা হয়ে ডুবছে, সেখানে আপনার উপরে যে বালি কাদামাটি এগুলো দ্বারা পরিপূর্ণ ছিল, এজন্য অর্ধেকের মতো জায়গা প্রায় ইনট্যাক্ট রয়ে গিয়েছিল, মানে অক্ষত রয়েছিল। ডিউরিং দ্য 17th and 18th সেঞ্চুরি, সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে, দ্য এন্টায়ার সাইট, সম্পূর্ণ জায়গা বিকেম কভার্ড উইথ এ লেয়ার অফ হার্ড গ্রি ক্লে, কাদামাটির স্তর দ্বারা এটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, হুইচ মিনিমাইজড, যেটা কমে দিয়েছিল ফার্দার ইরোশন, মানে
পরবর্তী যে ক্ষয় ক্ষয় হওয়া থেকে এটাকে হচ্ছে রক্ষা করেছিল বা মিনিমাইজ করেছিল। আশা করি ব্যাপারটা বুঝতেছেন। ভেরি সোজা, যে জাহাজটা সমুদ্রের তলায় ছিল, সেখানে কাদামাটি দিয়ে আটকে গিয়েছিল, যেহেতু কাদামাটি দিয়ে আটকে আছে, এটা উপরে আর এটারে হচ্ছে কোনো ক্ষয় টয় কিছু করতে পারে না। ভেরি সোজা। তারপর দেখেন, দেন অন 16 জুন 1836, 1836-এর 16 জুনে সাম ফিশারম্যান ইন দ্য সোলেন্ট, সোলেন্ট নামক একটা জায়গা, ভাই একদম শুরু থেকে কিন্তু এই একই কথা বারবার বলতেছে, কারণ এই জায়গায় যুদ্ধটা হয়েছিল। সোলেন নামক একটা জায়গায় কিছু ফিশারম্যান মানে কিছু জেলেরা ফাউন্ড দ্যাট দেয়ার ইকুইপমেন্ট ওয়াজ কট অন অ্যান আন্ডার ওয়াটার অবস্ট্রাকশন, পানির নিচের কিছু একটার দ্বারা তাদের মাছ ধরার ইকুইপমেন্টটা বাধাপ্রাপ্ত হয়েছিল, হুইচ টার্নড আউট টু বি মেরিরোজ, মানে যেটার সাথে বাধাপ্রাপ্ত হয়েছিল সেটাই পরবর্তীতে মেরিরোজে রূপান্তর হয়, মানে হচ্ছে সেটা যে মেরিরোজের সাথেই এটা অবস্ট্রাকশন বা বাধাপ্রাপ্ত হয়েছিল। ডাইভার জন ডিন অল্লাহ, এইগুলার মানে কি? দেখেন, প্রথমে একটু খটকা লাগতে পারে যে জোন ডিয়ানি, এটা উচ্চাঙ্গায়িত হচ্ছে না, উচ্চারণে অনেক কঠিন, কিন্তু এটার এটার দেখেন, আহ, এই যে ডি, জে, ডি, এগুলো প্রথমটাই হচ্ছে ক্যাপিটাল লেটার, তো এগুলার মানে হবে না, এগুলো একটা প্রপার নাউন। হ্যাপেন্ড টু বি এক্সপ্লোরিং অ্যানাদার সানকেন শিপ নিয়ার বাই, অ্যান্ড দ্য ফিশারম্যান অ্যাপ্রোচড হিম, সো হ্যাপেন টু বি এক্সপ্লোরিং, মানে এই যে এই ভদ্রলোক, আমরা জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক, সে এটাকে এক্সপ্লোর করতেছিল, মানে পরীক্ষা নিরীক্ষা করতেছিল, অ্যানাদার সানকেন শিপ নিয়ার বাই, পাশেই একটা ডুবন্ত শিপকে সে পরীক্ষা করতেছিল। এবং পরীক্ষায় যে ফিশারম্যান জেলেরা তাকে অ্যাপ্রোচ করেছিল, তাকে বলেছিল আস্কিং হিম টু ফ্রি দেয়ার গিয়ার, তা তাকে বলেছিল যে তার এই ফিশারম্যান হচ্ছে তাকে রিকোয়েস্ট করেছিল যে এটাকে ফ্রি করার জন্য। ডিয়ানি ডাইভড ডাউন, ডিয়ানি মানে এই যে ডিয়ানি, সে নিচে হচ্ছে ডাইভ দেয়, and found the equipment caught on a timber protruding slightly from the seabed. প্রোট্রুডিং মানে হচ্ছে বাহিরের দিকে ঠেলে দেওয়া বা বাহিরের দিকে একটু বের হয়ে থাকা। দেখতে পায় যে একটা টিম্বার বা তাদের ইকুইপমেন্টটা একটা জিনিসের সাথে আটকে আছে। এক্সপ্লোরিং ফার্দার, আরো পরীক্ষা করে, হি আনকভার্ড, সে মুক্ত করে, সেভারাল আদার টিম্বার্স, আরো বিভিন্ন ধরনের টিম্বার বা গাছের গুড়ি কাঠ এগুলো সে উদ্ধার করে, এবং ব্রোঞ্জ গান এবং একটা ব্রোঞ্জের বন্দুক সে উদ্ধার করে। ডিয়ানি কন্টিনিউ ডাইভিং অন দ্য সাইড ইন্টারমিডিয়েটলি আনটিল 1840, 1940 সাল নাগাদ, 1940 সাল পর্যন্ত মাঝে মাঝে সে এখানে ডাইভ দেয় বা সেখানে সে ডুব দেয়, দিয়ে দেখে যে এখানে কি আছে। রিকভারিং সেভারাল মোর গানস, আরো অনেক বন্দুক উদ্ধার করে, টু বোস, দুইটা ধনুক, ভেরিয়াস টিম্বার্স, অনেক কাঠের গুড়ি, পার্ট অফ এ পাম্প অ্যান্ড ভেরিয়াস আদার স্মল ফাইন্স, এবং ছোট ছোট অনেক কিছু সে হচ্ছে এটা এটা উদ্ধার করে এখান থেকে। ওকে, এরপরে যেটা বলা আছে, দ্য মেরিরোজ দেন ফেডেড ইনটু অবসকিউরিটি ফর অ্যানাদার 100 ইয়ার্স, মানে তার পরবর্তীতে 100 বছর ফেডেড ইনটু অবসকিউরিটি মানে দুর্বোধ্য বা এখনো কেউ বুঝতে পারে নাই। বাট ইন 1965 মিলিটারি হিস্ট্রিয়ান অ্যান্ড অ্যামেচার ডাইভার আলেকজান্ডার ম্যাকে ইন কনজাংশন উইথ দ্য ব্রিটিশ অ্যাকোয়া, এই যে দেখেন ক্লাব, ইনিশিয়েটেড এ প্রজেক্ট কল্ড সোলেন শিপস, মানে এই যে কয়েকজন মিলে একসাথে একটা প্রজেক্ট চালু করে, এটার নাম হচ্ছে সোলেন শিপস নামে একটা প্রজেক্ট তারা চালু করে। এখানে এই যে কয়েকটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কয়েকটা মানুষের নাম বলা আছে, এবং এগুলো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এর দরকার নাই, শুধুমাত্র মেইন জিনিসটা বুঝলেই হবে। কিন্তু আমি যেহেতু এখন ট্রান্সলেশন করে দিচ্ছি, এজন্য প্রপারলি বলারই ট্রাই করতেছি পুরোপুরি। While on paper, this was a plan to examine the number of known wrecks in the Solent, যদিও এখানে কাগজে কলমে একটা প্ল্যান ছিল বা পরিকল্পনা ছিল এই ধ্বংসাবশেষ, সোলেন্টে এইটার ধ্বংসাবশেষকে উদ্ধার করার বা পরীক্ষা নিরীক্ষা করার। হোয়াট ম্যাকে রিয়েলি হোপড ফর ওয়াজ টু ফাইন্ড দ্য মেরিরোজ, কিন্তু এই যে ম্যাকে এটা আসলে আশা করেছিল যেটা ম্যারিরোজই হবে, ম্যারিরোজই সে খুঁজে পাবে। অর্ডিনারি সার্চ টেকনিক্স প্রুভড আনস্যাটিসফ্যাক্টরি, সাধারণ যে টেকনিকগুলো ছিল সাধারণ যে টেকনিকগুলো ছিল এই টেকনিক ব্যবহার করে দেখছে যে এটা আনস্যাটিসফ্যাক্টরি, এটা হচ্ছে অসন্তোষজনক। সো ম্যাকে এন্টার্ড ইনটু কোলাবোরেশন উইথ হ্যারোল্ড ই এডগারটন, এই যে সে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর, তার সাথে সে কি করে, সে হচ্ছে কোলাবোরেট করে বা সমঝোতা করে।
সমঝোতায় আসে যে কিছু একটা নিয়ে সমঝোতা আসে, যেহেতু আগের পদ্ধতিটা ছিল আনস্যাটিসফ্যাক্টরি। In 1967, Edgarto's side-scan sonar systems revealed a large, usually shaped object which Mackay believed was the Meteoros. 1967 সালে সে একটা সিস্টেমের মাধ্যমে দেখে যে এটা একটা বিশাল বড় একটা অবজেক্ট, আনইউজুয়ালি শেপড অবজেক্ট, এটা সাধারণত দেখা যায় না। আহ, সেরকম একটা অবজেক্ট রিভিল করে, বা রিভিল মানে প্রকাশ পাওয়া, খুঁজে পাওয়া, যেটা আসলে ম্যাকি বিলিভড ওয়াজ দ্য ম্যারিরোস। ম্যাকে আসলে বিশ্বাস করেছিল যে এটাই সে তাদের কাঙ্ক্ষিত ম্যারিরোসটা হবে। ওকে, এরপর দেখেন ফার্দার এক্সক্যাভেশনস রিভিলড স্টে পিসেস অফ টিম্বার অ্যান্ড আয়রন গার্ড। ফার্দার এক্সক্যাভেশনস মানে পরবর্তীতে যে তাদের এক্সক্যাভেট মানে খনন করা, পরবর্তীতে যে তাদের উদ্ধার কর্ম বা খননের মাধ্যমে যেটা পেয়েছিল, রিভিলড হয়েছিল, প্রকাশ পেয়েছিল, স্ট্রে পিসেস অফ টিম্বার মানে গাছের বিভিন্ন টুকরা, অ্যান্ড আয়রন গান এবং হচ্ছে লোহার একটা অস্ত্র বা গান মানে বন্দুক, বন্দুক খুঁজে পেয়েছিল। বাট দ্য ক্লাইম্যাক্স টু দ্য অপারেশন কেম, ক্লাইম্যাক্স মানে শীর্ষবিন্দু, সর্বোচ্চ পর্যায়ে অপারেশনের শীর্ষ যে আউটপুটটা এসেছিল সেটা হলো 5 মে 1971। পার্ট অফ দ্য শিপস ফ্রেম ওয়াজ আনকভার্ড, এই শিপের কিছু অংশ উদ্ধার হয়েছিল। ম্যাকে অ্যান্ড হিজ টিম নাও নিউ ফর সার্টেন দ্যাট, নিশ্চিতভাবে জানে যে দে হ্যাড ফাউন্ড দ্য রেক, তারা একটা ধ্বংসাবশেষ পেয়েছিল। বাট ওয়ার অ্যাজ ইয়েট আনঅ্যাওয়ার দ্যাট, কিন্তু যে ব্যাপারে তারা এখন পর্যন্ত আনঅ্যাওয়ার বা অসচেতন ছিল। ভাই এগুলো সবাই যখন একটু মিনিংটা পড়বেন, একটু দয়া করে সময় নিয়ে ধৈর্য ধরে ওয়ার্ড টু ওয়ার্ড বা পুরো সেন্টেন্সের বাংলা মিনিং করার ট্রাই করবেন। কারণ এখন তো পরীক্ষার হল না, বাসায় যখন এটা পড়বেন আপনাদের খাতা কেউ কেড়েও নিবে না, আপনি সময় নিয়েও চিন্তা নেই। তো এটাতে একটু সময় গেলেও আপনি এটাকে টাইম ইনভেস্ট মনে করবেন, ভবিষ্যতে ভালো রিটার্ন দিবে ইনশাল্লাহ। সো একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন। আর যখন পরীক্ষার মোডে থাকবেন তখন তো ঘড়ি ধরেই পরীক্ষা দিবেন, বাট প্র্যাকটিসের সময় একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন। বাট ওয়ার এট ইয়েট আনওয়্যার মানে হচ্ছে তারা বুঝছে, যে ম্যাকেয়ান হিজ টিম বুঝছে যে এটা একটা ধ্বংসাবশেষ, কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত না যে ইট ওয়াজ হাউস এ ট্রেজার ট্রুফ অফ, ট্রেজার ট্রুফ মানে হচ্ছে বিশাল একটা গুপ্তধন বা বিশাল একটা সম্পদ অফ বিউটিফুলি প্রিজার্ভড আর্টিফ্যাক্টস, যে এটা একটা সুন্দর, একটা সুরক্ষিত যে একটা অনেক একটা সম্পদ ছিল, এইটা তারা এখন পর্যন্ত নিশ্চিত না, অসচেতন ছিল মানে জানতো না। ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট গ্রিউ, এই প্রজেক্টের ব্যাপারে যখন আরো আগ্রহ হয়েছিল, অ্যান্ড ইন 1979 দ্য ম্যারিডোস ট্রাস্ট অস ফ্রম, ম্যারিডোস একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল। এটার নামে ট্রাস্ট মানে হচ্ছে অনেক মানুষকে নিয়ে একসাথে, যেখানে মানুষ টাকা পয়সা দেয়, উইথ প্রিন্স চার্লস অ্যাজ ইটস প্রেসিডেন্ট অ্যান্ড ডক্টর মার্গারেট রুল অ্যাজ ইজ আর্চিওলজিক্যাল ডিরেক্টর। একজন প্রেসিডেন্ট আর একজন ডিরেক্টর হয়েছিল, কথা শেষ। দ্য ডিসিশন ওয়েদার অর নট টু স্যালভেজ দ্য রেক ওয়াজ নট অ্যান ইজি ওয়ান। ডিসিশন মানে এই সিদ্ধান্ত যে এটা কি তুলবে কি তুলবে না, এই সিদ্ধান্তটা একটা সহজ ছিল না। অলদো অ্যান এক্সক্যাভেশন ইন 1978 হ্যাড শোন দ্যাট ইট মাইট বি পসিবল টু রেইজ দ্য হাল, যদিও 1978 সালের যে একটা খনন সেটা দেখিয়েছিল যে এটা সম্ভব, এটাই হাল বা জাহাজের খুলিটাকে টেনে তোলা। হোয়াইল দ্য অরিজিনাল এইম ওয়াজ টু রেইজ দ্য হাল, যদিও হচ্ছে আসল লক্ষ্য ছিল এই জাহাজের খুলিটাকে, হাল মানে জাহাজের খুলি বা জাহাজের অংশটাকে টেনে তোলা, ইফ এট অল ফিজিবল মানে সমস্ত বাস্তবসম্মত অবস্থায়, দ্য অপারেশন ওয়াজ নট গিভেন দ্য গো এহেড, অপারেশন ততক্ষণ পর্যন্ত সামনে এগোয়নি আনটিল জানুয়ারি 1982, জানুয়ারি 1982 সাল না হওয়া পর্যন্ত এটা তখন পর্যন্ত আগায়নি। হোয়েন অল দ্য নেসেসারি ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল, যখন সমস্ত দরকারি তথ্যগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে ছিল। এখন আমরা শেষের ইয়েটা দেখি, যে তার মানে 1982 সাল না হওয়া পর্যন্ত এটা আগায় নাই। আচ্ছা, an important factor is trying to salvage the Marinos was that the remaining hull was an open shell. সব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা ছিল সেটা ছিল যে টু স্যালভেজ দ্য ম্যারিনোস, ম্যারিনোসের যে স্যালভেজ বা অংশ বিশেষ যেটা ছিল, যে অবশিষ্ট যে জাহাজের অংশ, জাহাজের খুলি, ওয়াজ অ্যান ওপেন শেল, এটা একটা খোলা একটা শেল ছিল বা খোলা একটা খোসা ছিল। দিস লেড টু অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন বিং টেকেন, যেটার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দেখেন এখানে প্রত্যেকটা কথা প্যাসিভে বলা আছে, হ্যাঁ। সো যেটার প্যাসিভে বলা আছে সেটার মিনিংটা ওইভাবেই করবেন, যেটা হচ্ছে অ্যাক্টিভে বলা আছে সেটা ওইভাবেই অ্যাক্টিভেই করবেন। গ্রামারের কারণে অনেক সময় মিনিং এর হেরফের হয়, তো এইগুলো একটু খেয়াল রাখবেন। Namely to carry out the lifting operation in three very distinct stages। তিনটা হচ্ছে স্তরের মাধ্যমে এই লিফটিং অপারেশন মানে উত্তোলনের যে কাজ, এটা এটা সম্পূর্ণ করা হয়েছিল। ক্যারি আউট মানে ঘটানো হয়েছিল। The hull was attached to a lifting frame via network of bolts and lifting wires। হাল মানে জাহাজের খুলি, এইটা কিসের সাথে অ্যাটাচ ছিল? লিফটিং ফ্রেম। লিফটিং ফ্রেম মানে লিফটিং উত্তোলন, উত্তোলিত যে একটা ফ্রেম বা একটা ধরেন একটা হচ্ছে টেনে তোলার যে একটা যন্ত্র বা অস্ত্র, এটার সাথে লাগানো ছিল জাহাজের খুলিটা উপর থেকে টেনে তুলবে। সেই লিফটিং ফ্রেমটা আবার ভাই ওয়ার্ক অফ বোল্টস, বোল্টস মানে হচ্ছে নাট বল্টু, অ্যান্ড লিফটিং ওয়্যার্স, লিফটিং ওয়্যার্স মানে হচ্ছে আপনার উত্তোলন করার যে তার ছিল। আপনি চিন্তা করেন যে যে ছোটবেলায় আমি গ্রামে দেখেছিলাম যে একটা নৌকা কোনো কারণে নদীতে ডুবে গিয়েছে। নদীর হচ্ছে আহ, যে ভেঙে, নদী ভেঙে যাওয়ার কারণে বা কূলের মাটি নদী ইয়েতে পড়ার কারণে বা যেভাবেই হোক ডুবে গিয়েছে, সেটা আবার অনেক মানুষ টেনে টেনে হচ্ছে তোলে। এটা চিন্তা না করে আপনি যদি এখন একটা জিনিস চিন্তা করেন যে বাচ্চাদের যে দোলনা আছে, দোলনা ধরেন নিচে দুলানো হয়, তো সেটাকে আবার উপরে কিছু একটার সাথে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখা হয় যাতে ওটা ভালো মতো দুলতে পারে। একই রকম ভাবে জাহাজটাও টেনে তোলার জন্য উপরে এই যে তার বা লিফটিং ফ্রেম বা এই যে লিফটিং ওয়্যার্স যেখানে বলা আছে, এখানে বলা আছে, ঠিক একই রকম ভাবে এটাকেও হচ্ছে টেনে তোলা হবে এই যন্ত্রগুলোর মাধ্যমে, বোল্ট বা নাট বল্টু এবং তার ব্যবহার করে। এখানে তিনটা স্তরের মাধ্যমে ব্যাখ্যায় আসতেছে। দ্য প্রবলেম অফ দ্য হাল বিং সাকড ব্যাক ডাউনওয়ার্ডস ইনটু দ্য মাড was overcome by using বারো hydraulic jacks। এই প্রবলেম অফ হাল বিং সাকড ব্যাক মানে হচ্ছে সাকড ব্যাক ডাউনওয়ার্ডস, মানে এই যে জাহাজটা, জাহাজের নিচের অংশটা এটা হচ্ছে মাটির সাথে লাগানো ছিল, যেটা একটা প্রবলেম ছিল। প্রথমে একটু ভেঙে ভেঙে পড়েন, এখানে একটা প্রবলেমের কথা বলছে। চৌধুরী সাহেব একটু ভেঙে ভেঙে পড়েন, যে এখানে একটা প্রবলেমের কথা বলছে। এই প্রবলেমটা আবার ওভারকাম, প্রবলেমটাকে সমাধান করা হয়েছে বাই ইউজিং বারো হাইড্রোলিক জ্যাক্স, বারো হাইড্রোলিক জ্যাক্স এর মাধ্যমে এটাকে হচ্ছে ওভারকাম করা হয়েছে। দিস রেস্ট, এটা আবার টেনে তুলেছিল ইট এ ফিউ সেন্টিমিটার্স ওভার এ পিরিয়ড অফ সেভারাল ডেজ, কয়েকদিন ধরে এটা কয়েক সেন্টিমিটার পর্যন্ত উপরে টেনে তুলেছিল এই জাহাজটাকে, এই যে বারো হাইড্রোলিক জ্যাক্স এর মাধ্যমে। অ্যাজ দ্য লিফটিং ফ্রেম রোজ স্লোলি আপ ইটস ফোর লেগস, এই লিফটিং ফ্রেম যেটা ছিল এটা টেনে তুলেছিল অনেক আস্তে আস্তে, এই এটার চারটা পা, জাহাজের যে চারটা পা এটা আস্তে আস্তে টেনে তুলেছিল। ইট ওয়াজ অনলি, এটা তখনই হয়েছিল when the hull was hanging freely from the lifting frame, যখন হালটা মানে এই যে লিফটিং ফ্রেম থেকে মানে নিচ থেকে উপরে ফ্রিলি মানে স্বাধীনভাবে এটা আহ, ঝুলতেছিল। ক্লিয়ার অফ দ্য সিবেড মানে সিবেডের উপরে, অ্যান্ড সাংশন এফেক্ট দ্য অফ দ্য সারাউন্ডিং মাড মানে হচ্ছে এই সারাউন্ডিং মাড বা মাটি থেকে উপরে। দ্যাট দ্য স্যালভেজ অপারেশন প্রোগ্রেসড টু দ্য সেকেন্ড স্টেজ, যখন জাহাজটা একটু উপরে উঠলো তখন এই স্যালভেজ বা এই উদ্ধার কাজ, স্যালভেজ অপারেশন উদ্ধার কাজটা প্রোগ্রেস একটু সামনে অগ্রসর হয়েছিল টু দ্য সেকেন্ড স্টেজ, দ্বিতীয় পর্যায়ে। ইন দিস স্টেজ মানে যে দ্বিতীয় পর্যায়ে, the lifting frame was fixed to a hook attached to a crane। হুক মানে হচ্ছে এই যে কাঁচি বা আকরা, এইটার সাথে ফিক্সড করা ছিল। লিফটিং ফ্রেম যেটা যেটা দিয়ে টেনে তোলা হবে এই ফ্রেমটা, এটা কিসের সাথে অ্যাটাচ করা ছিল? একটা হুকের সাথে বা একটা নিচে কাঁচির সাথে, এই অ্যাটাচ টু এ ক্রেন, যেটা আবার ক্রেনের সাথে লাগানো ছিল। মানে আপনি যে পরের পেজের ফিলিং দ্য ব্লাঙ্কস যেটা আছে এটাতে একটা ছবি দেওয়া আছে, দেখেন এখানে কোন ওয়ার্ডটা কিসের সাথে কোনটাকে বোঝাচ্ছে, ওইটা ছবিটা দেখলে খুব ভালো মতো বুঝবেন। যেরকম একটা জাহাজ নিচে আটকা আছে, উপরে এই যে সমস্ত নাট বল্টু, হুক, তারপরে লিফটিং ফ্রেম এগুলো দিয়ে টেনে টেনে তোলা হচ্ছে, তাহলে আরো প্রপারলি বুঝতে পারবেন। আর এখানে শুধুমাত্র ওয়ার্ডের অর্থ দিয়ে আমরা যা বুঝতেছি, অ্যান্ড দ্য হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি ক্লিয়ার অফ দ্য সিবেট, এই জাহাজের অংশবিশেষকে সম্পূর্ণভাবে সিবেট বা সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে তোলা হয়েছিল, মানে একটু উপরে, অ্যান্ড ট্রান্সফার্ড আন্ডার ওয়াটার ইনটু দ্য লিফটিং ক্রাডেল, মানে পানির নিচে লিফটিং ক্রাডেলে
এটাকে ট্রান্সফার করা হয়েছিল, মানে হালকা একটু উপরে তুলছে। আর লিফটিং ক্রাডল, যেটা হচ্ছে ক্রাডল মানে হচ্ছে দোলনা, হ্যাঁ, যে বাচ্চাদের দোলনার কথা যেটা বললাম উদাহরণ হিসাবে, শুধুমাত্র ক্রাডল মানে দোলনা, লিফটিং ক্রাডল মানে উত্তোলন ক্রাডলে সেটাকে অল্প একটু উপরে তোলা হয়েছে সেকেন্ড স্টেজে। দিস রিকোয়ার্ড প্রিসাইজ পজিশনিং, এটার দরকার হচ্ছে প্রিসাইজ মানে এখানে যথার্থ, এক্সাক্ট অবস্থান, এটার যথার্থ অবস্থান দরকার টু লোকেট দ্য লেগস ইনটু দ্য স্ট্যাবিং গাইডস অফ দ্য লিফটিং ক্রাডল। সো এটার যথার্থ পজিশনিং দরকার, প্রিসাইজ পজিশনিং দরকার। এই লেগস, এই লেগসকে হচ্ছে আপনার লোকেট করার জন্য, ঠিকভাবে রাখার জন্য, ইনটু দ্য স্ট্যাবিং গাইডস অফ দ্য লিফটিং ক্রাডল, লিফটিং ক্রাডলকে আপনার ঠিকভাবে রাখার জন্য, এই লিফটিং ক্রাডলের পা গুলোকে ঠিকভাবে রাখার জন্য এটার পজিশনটা ঠিক হওয়া দরকার, নইলে ধরেন আবার ধাপ করে নিচে পড়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। দ্য লিফটিং ক্রাডল ওয়াজ ডিজাইনড, এই লিফটিং ক্রাডল, ক্রাডল মানে দোলনা, উত্তোলিত দোলনাটাকে কিভাবে সাজানো হয়েছিল, টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িংস, মানে প্রত্নতাত্ত্বিক একটা সার্ভে ড্রয়িংস এই ডিজাইনটা ব্যবহার করে, and was fitted with airbags to provide additional cushioning. Cushioning মানে হচ্ছে সতর্কতা, সুরক্ষা, আলাদা সুরক্ষা জন্য একটা এয়ার ব্যাগস ব্যবহার করা হয়েছিল। ফর দ্য হালস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক, যাতে এটা আপনার সুন্দরভাবে এটা থাকে, এই সবকিছু যেন ফ্রেমওয়ার্কটা ঠিক থাকে বা এটা যেন আবার পড়ে না যায়। দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ ওয়াজ টু লিফট দ্য এন্টায়ার স্ট্রাকচার ইনটু দ্য এয়ার। এখন আমরা এই থার্ড স্টেজে চলে আসছি। থার্ড স্টেজে এসে কি বলতেছে, পুরোপুরি জাহাজটাকে এয়ার থেকে বা হচ্ছে এখন তো প্রথমে এক নাম্বার স্টেজে কি করলো, যে নিচ থেকে এটাকে হালকা একটু উপরে তুললো, যে সম্পূর্ণ মাটির সাথে লেগে আছে এটাকে উপরে তোলা হলো। সেকেন্ড স্টেজে এটাকে এই লিফটিং ক্রাডল বা এটার লেগ টেক যেন ঠিক মতো থাকে, এয়ার ব্যাগস লাগানো হলো যাতে এটা আবার পড়ে না যায়। থার্ড স্টেজে চিন্তা করতেছে যে এটা তো এখন পানির মধ্যে ভেসে আছে, তাহলে এটাকে সম্পূর্ণ উপরে তুলতে হবে। বাই হুইচ টাইম দ্য হাল ওয়াজ অলসো সাপোর্টেড ফ্রম বিলো, এই সময়ে জাহাজের যে অংশটা এটা নিচ থেকেও সাপোর্ট দেওয়া হচ্ছিল। ফাইনালি অন 11 অক্টোবর 1982, সরি আমি তো আগেই বললাম যে পরীক্ষার হলে আপনি যত সহজভাবে এটা উচ্চারণ করবেন তত ভালো। সো বাংলা বলেন ইংরেজি বলেন কোনো সমস্যা নাই। 11 অক্টোবর 1982 বা 11 অক্টোবর 1982, মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, হেল্ড দেয়ার ব্রিথ, তাদের একটা প্রশান্তি, একটা শ্বাস ছাড়ে, অ্যাজ দ্য টিম্বার স্কেলটন মানে হচ্ছে এটার যে খুলি বা এটার যে আপনার কঙ্কাল বা এটার যে স্কেলটন, এখানে প্রপার বাংলা হচ্ছে জাহাজের যে অংশ বিশেষ, অব দ্য ম্যারিরোস ওয়াজ লিফটেড ক্লিয়ার অফ দ্য ওয়াটার, পানি থেকে সম্পূর্ণ উপরে তুলে এটাতে তোলা হয়েছিল, রেডি টু বি রিটার্নড হোম টু পোর্টসমাউথ, এটার যে বাড়ি পোর্টসমাউথে এটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল। আর প্রথমেই বলেছে যে এটা হচ্ছে পোর্টসমাউথ অ্যান্ড আইল অফ ওয়েট, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সুতরাং এর মেইন বাড়ি হচ্ছে পোর্টসমাউথে, এখানে নিয়ে যাওয়ার জন্য রেডি ছিল। সো এইভাবে যদি আপনি ইনশাল্লাহ একটু সময় দিয়ে ধৈর্য ধরে পড়েন, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন। আল্লাহ সহায় হোক।